হ্যালো ফ্রেন্ড, তোমাদের সকলকে জানাই এই বৃষ্টি ভেজা দিনের গুড মর্নিং। দেখো ওয়েদারটা কি ভালো লাগছে না? আমার কিন্তু বৃষ্টি হলে বেশ ভালো লাগে। আর যা গরম পড়েছিল, একটু বৃষ্টির দরকার ছিল। আমাদের এখানে না আজ প্রায় 2-3 দিন হলো একভাবে বৃষ্টি। তো যাই হোক, তোমাদের কাউকে তো এখনও আমার চ্যানেলে ওয়েলকাম করলাম না। তো হ্যালো ফ্রেন্ড, তোমাদের সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে সকলকে অনেক ভালোবাসা আর স্বাগত। যাই হোক, এদিকে কিন্তু আমি ভাত বসাতে দেখো চলে এসেছিলাম। আর এই যে দেখো, বৃষ্টিতে আমাদের পেছনের ড্রেনের অবস্থা দেখো, পুরো ড্রেন অনেক বড় একটা হাই ড্রেন, সেটা কিন্তু একদম ওভারফ্লো হয়ে গেছে, মানে জলটা না অনেক পর্যন্ত উপরে উঠে এসেছে। যাই হোক, একটু টেনশানেও ছিলাম, কিন্তু বেশ ভালো লাগছিল এই বৃষ্টি দেখে। অনেক দিন পরে এরকম বৃষ্টি দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু বলবে তো? দাঁড়াও, তোমরা কি ভাবছো যে এই ভিডিওটা আমি করেছি বৃষ্টির দিনে? না গো, সত্যি কথা বলতে বৃষ্টির দিনে না কোনোভাবেই আমি ভিডিও করতে পারিনি। কেন বলো তো? একে তো আমার ঘরে বাচ্চা ছেলে, দ্বিতীয়ত না বেশিরভাগ কাজটাই আমার বাইরে করতে হয়। কেন? কারণ বাইরেই সব কিছু আমাদের, সেই জন্য বৃষ্টির মধ্যে সেভাবে ভিডিও করতে পারিনি। শুধু বৃষ্টির কিছু ভিডিও করে রেখেছিলাম, সেটাই তোমাদের সকাল সকাল শেয়ার করলাম। আর 2-3 দিন পরে যখন ভিডিওটা বৃষ্টিটা কমে গেছে, তারপরে না আমি এই ভিডিওটা করেছি পরের দিন, তখন এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেই জন্য আমাকে 2 দিন ভিডিও দিতে পারিনি আমি। যাই হোক, এখানে দেখো যে ইলিশ মাছ একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম, সেটাকে একটু ভেজে নেব। আর এদিকে একটু বেগুন কেটে নিলাম, কারণ এদিকে হবে বেগুন দিয়ে সর্ষে ইলিশ। মোটামুটি খেতে ভালো লাগে, তবে বেগুন দিয়ে সর্ষে ইলিশ আমার না অত একটাও পছন্দের না। ঘরে সেভাবে কোনো সবজি নেই, কারণ 2-3 দিন যা বৃষ্টি হয়েছে, কোথা থেকেই বা দোকানদার এত সবজি তুলবে। একটা দোকানদার এসেছিল বাড়ির পাশে, মানে সবজিওয়ালা, ওনার কাছ থেকে এই যে পুঁই শাক, কুমড়ো, একটু আলু, টুকটাক সবজি নেওয়া হয়েছে। আর ওই একটা বেগুন ঘরে ছিল, সেটা দিয়ে আজকে মাছের ঝোলটা করে নেওয়া হবে। জানেন, আজকে এমন একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, আমার প্রাণটা তো আমার হাতেই চলে এসেছিল। মানে কি বলবো, এতটা ভয় পেয়ে গেছিলাম যে হয়তো আমার সবটাই চলে গেল। যাদের এরকম হয়েছে তারাই হয়তো জানেন। যাই হোক, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কেন এটা। তার মধ্যে এই যে দেখুন, পুঁই শাক, কুমড়ো, বেগুন এগুলো কেটে নিচ্ছি, এটা দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। আজ অনেক দিন পরে ভাবলাম আপনাদের সাথে একটু রান্না কী হয় সেটা একটু শেয়ার করব, কারণ আমার ব্লগ ভিডিওতে রান্না থাকবে না এটা হতেই পারে না। কারণ ওখানে আমি যখন আমার শ্বশুরবাড়িতে থাকতাম, বা ধরুন যখন আমি যেখানে থাকি সেখানে যখন থাকতাম, বেশিরভাগ টাইমে কিন্তু আমি রান্নার ভিডিওটাই করতাম। তো এখন সেটা আমার হয়ে ওঠে না, কারণ এখন আমি বাপের বাড়িতে। আর সেখানে বৌদি আছে, বৌদি কিন্তু রান্না করে, কারণ মা একা অফিস ডিউটি এগুলো সামলিয়ে, মানে বাড়ির আরও দায়িত্ব কর্তব্য সামলে তার পক্ষে কিন্তু এত কাজ করা সম্ভব না। আরও বয়স হয়েছে, সেই জন্য মা পেরেও ওঠে না। এই জন্য না বৌদি আছে, বৌদি রান্না করে। সেই জন্য আমার অন্য কাজগুলো একদম করা হলেও রান্নাটা কিন্তু করা হয় না। তো আজকে ভাবলাম বৌদির আসতে দেরি হবে, আর এদিকে মায়ের এক জায়গায় যাওয়ার ফোন এসছে, মানে সেখানে যেতেই হবে। এসছে হচ্ছে গাড়ির শোরুম থেকে ফোন, গাড়ির সার্ভিসিং আছে। তো সেটার জন্যই মাকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে। এই ধরুন 9:30 কি 10টার মধ্যে ড্রাইভার আসবে, এসে নিয়ে যাবে। এবার কি করব বলুন তো? বাধ্য হয়ে আমি গেলাম রান্না করতে। অনেক দিন পরে রান্না করব, বেশ ভালোই লাগছিল, কারণ রান্না করতে না আমি কিন্তু বেশ ভালোবাসি, আর রান্নাটা আমি একটু মন দিয়েই করি। তো গেছিলাম রান্না করতে। মোটামুটি ওই যে ইলিশ মাছটা দেখলেন, ওটা একটু কড়াইতে দিয়েছি আর সবজিটা কেটেছি। এর মধ্যে কিন্তু বৌদি চলে এসেছে। আর বৌদি যখন চলে এসেছে তখন বলল, তুই উঠে পড়, তোর আর করতে হবে না, তুই অন্য কাজ কর, আমি রান্না করে দিচ্ছি। তো বাধ্য হয়ে আমি চলে আসলাম রান্না করতে, কারণ অত তাড়াহুড়ো করে রান্না আমার দ্বারাই সম্ভব না। রান্না করতে গেলে না একটু ধীরে সুস্থে মন না দিয়ে রান্না করলে আমার মনে হয় রান্নাটা ভালো লাগে না। আর বৌদি তো বাবা, কি বলবো বৌদির কথা, এত তাড়াতাড়ি রান্না করে দেবে, যতই আপনার লেট হোক না কেন, ঠিক টাইম মতন এসে আপনাকে কিন্তু পদে পদে অনেক রকমের রান্না সে করে দেবে। যাই হোক, চলো, আর এইদিকে বৌদি রান্না করতে থাকুক, আমি এই যে বাদ বাকি কাজগুলো করছি। আমাদের ঘরটা না একদম রাস্তার পাশে, মানে মেন রোডের পাশে। আর মেন রোডের গায়ে লাগানো একটা বিশাল বড় বট গাছ আছে। সেই বট গাছের পাতা এসে না এত পরিমাণে পড়ে, এখন ধরুন প্রায় নতুন পাতা ছেড়েছে, যার জন্য একটু পাতাটা কম। না হলে এক সময় এত পাতা পড়ে, উঠোন ঝাড় দিতে দিতে মাথা খারাপ হয়ে যায়। তো এই যে এখন চলছে 2 রাউন্ড উঠোন ঝাড় দেওয়া। কী আর করব বলুন, এখন একটু মেঘলা আছে, তাই ভাবলাম উঠোনটা আরেকবার ঝাড় দিয়ে নিই, নাহলে আবার রোদ উঠবে কখন তার ঠিক নেই, সেই জন্য আবার তখন কষ্ট হবে। তো এই জন্য উঠোনটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে
এই সানের উঠোনে না এই এক সমস্যা, কারণ বেশিরভাগ সময়টাই খালি পায়ে হাঁটতে হয়, আর ওই যে খালি পায়ে হাঁটলে পায়ের নিচে কিছু পড়লে একদম ভালো লাগে না। তাই ভাবলাম যে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপরে সিঁড়িটা আরেকবার মুছে নেব, কারণ সিঁড়িতে বসা হয় একটু ধুলোবালি পড়লে আর একদম ভালো লাগে না। রাস্তার পাশে ঘর, এত ধুলো পড়ে কি বলবো, মানে সত্যি ভালো লাগে না জানেন। মানে মাঝে মাঝে মনে হয় যে কেন যে এখানে জায়গাটা কিনেছিল আমার বাবা, বা কেনই যে এখানে বাড়িটা করেছিল, একটু ভিতরের দিকে বাড়ি হলে বেশ ভালো হতো। কালকে রাতেই মাকে বলছিলাম যে ভিতরের দিকে বাড়ি হলে অনেক ভালো হতো, তাহলে এত ধুলো তো পড়তো না প্রতিদিন। না জানি কবে এই ধুলোর হাত থেকে মুক্তি পাবো। হয়তো আপনারা অনেকে ভাবছেন যে আমাদের বাড়িতেও তো রাস্তার পাশে, তাহলে বারবার কেন বলে যে এত ধুলো পড়ে। সত্যি কথা, বেশিরভাগ সময় আমার মায়ের দোষে এটা হয়, কারণ সব সময় না দরজা আর জানলাটা খুলে রাখে। মানে বারবার বলি যে যে ঘরটা ব্যবহার হবে না ওই ঘরে দরজাটা একটু বন্ধ করে রাখো, কি জানলাটা একটু দিয়ে রাখো, তাহলে হয়তো ধুলোটা আসবে না। না, দুটো বড় জানলা সব সময় খুলে রাখবে, রাস্তার দিকেই সেই জানলাগুলোর মুখ করা, তো ধুলো তো আসবেই বলুন। কিছুতেই শুনবে না, বলে দরজা জানলা বন্ধ করে রাখলে ঘরটা যেন কেমন লাগে। সেটা আমি বুঝি যে গন্ধ হয়ে যায়, তবুও কী করা যাবে বলুন, কিছু কিছু সময় তো একটু বন্ধ করেও রাখা যায়। তো যাই হোক, আমার মা তো আর আমার কথা শুনবে না। এদিকে এই যে কালকে আজ প্রায় 2-3 দিনে সমস্ত জামা কাপড় ছিল, সেগুলোকে একটু ভালো করে ওলট পালট করে মেলে দিচ্ছি বারবার এসে। কেন বলুন তো, এগুলো ভেজা, আর একটু রোদ লাগলে, মানে বাইরে যদিও বা সেভাবে কোনো রোদ নেই, তবু ওই যে হাওয়া বাতাস আর একটু রোদের যেটুক তাপ আছে সেটা লাগলেই কিন্তু এই জামা কাপড়ের সেই ম্যারমেরে গন্ধটা একটু কমে যাবে, আর জামা কাপড়টা বেশ একটু ঝরঝরে হয়ে যাবে। যেদিনকে এই ব্লগ ভিডিওটা শ্যুট করছিলাম সেদিনকে না অনেকটাই বেলা হয়ে গেছে এই ভিডিওটা শ্যুট করতে, যার জন্য না কিছুই বুঝে উঠতে পারছি না কোথা থেকে কাজ করব আর কীভাবেই বা ভিডিওটা শ্যুট করব। অনেকটা দেরি হয়ে গেছে, মানে এদিকে ভিডিও করতে গেলে জানেন তো একটু দেরি তো হবেই, ভিডিওটা শ্যুট করতে হয়, ক্যামেরাটা ঠিক মতন সেট করতে হয়, তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না কী করব। এদিকে মাও বেরিয়ে গেছে, তো মাথাটা আমার খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তবুও মাথাটা ঠান্ডা করে টুকটুক করে কাজগুলো করছিলাম। আর এদিকে যে ছেলেটাকে একটু কার্টুন চালিয়ে দিয়ে ওকে কার্টুন দেখছে, আর এদিকে কিন্তু আমি আমার খাটটাকে একটু মুছে নিলাম, আর ফ্যানে একটু হালকা ধুলো পড়েছিল ওপর দিয়ে কোনো রকমে একটু মুছে নিলাম, কারণ 2-3 দিন হলো পাখাটাকে একবার ভালো করে মোছা হয়েছে, তো এখন ওপর দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। এদিকে কিন্তু আমি ছেলের খিচুড়িটা বসিয়ে চলে গেছিলাম স্নান করতে, এসে খিচুড়িটা হয়ে গেছে তাই থালায় বেড়ে নিয়েছি, একটু ঠান্ডা হলে ওকে খাইয়ে দেব। আর এই যে এইদিকে কিন্তু স্পেশাল রান্না আজকে, ইলিশ মাছ দিয়ে সর্ষে বেগুন। অনেকের পছন্দ হলেও আমার কিন্তু এই সর্ষে বেগুনটা একদম ভালো লাগে না, মানে সত্যি বলছি ভালো লাগে না। আমার ইলিশ মাছ নয় ভাজা আর না হলে গাঁটি কুচোর তরকারি, অনেকেই খেতে ভালোবাসেন, এভাবেই আমিও ভালোবাসি। এই সর্ষে আমার অত মাছে ভালো লাগে না। যে কথাটা আপনাদের সাথে প্রথমে শেয়ার করেছিলাম সেটা তো বলা হয়নি, তাই এখনই বলছি। ওই যে বললাম আমার প্রাণটা প্রায় হাতে চলে এসেছিলো, কি বলুন তো, আগে না আমি ট্রাইপড ছাড়াই ভিডিও করতাম, এই 1 সপ্তাহ হলো আমি ট্রাইপড কিনে এনেছি, তো সেটা দিয়ে আপাতত ভিডিও আমি শ্যুট করছি। এবার একটা আমার ছোট, একটা আমার বড়, মানে দুটো ট্রাইপড। ছোটো ট্রাইপডটাই আমার কিন্তু বেশি ব্যবহার করা হয়, আর সেই ট্রাইপডটা সেট করে যখন আমি সকালে ভিডিও করছিলাম, মানে সবজি কাটছিলাম, পাশে ছিল জলের গামলা। ছেলে এসে সেই ট্রাইপডে দিয়েছে ধাক্কা, আর ফোনটা গিয়ে পড়েছে জলের গামলায়। জানেন না, আমার প্রাণটা তো বেরিয়ে আসছিল, যদি ফোনটা নষ্ট হয়ে যেত। এখন না ফোনটা কেনার মতন সেভাবে কোনো টাকা পয়সা হাতে নেই, যার জন্য আর ভিডিও করা হতো না। এই কথা মনে করে আমার না জানি কী অবস্থা হয়েছিল। যাই হোক, কোনো রকমের ফোনটা তুলে দেখি যে এটা ভালোই ছিল, আর কি করা যাবে, অনেক বড় সর্বনাশের হাত থেকে আজকে কিন্তু ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি ভাবতেও পারছি না যদি ফোনটা নষ্ট হয়ে যেত তাহলে কি হতো, এতদিনের আমার এই কষ্ট সবটাই বৃথা হয়ে যেত। তবে কি বলুন তো, ভগবান কিন্তু এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছে। আর ফোন এখন এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে যে ফোন ছাড়া এখন কোনো মানুষ কিছু ভাবতেই পারে না, ফোন না থাকলে মানুষ যেন এখন অচল। যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো ভাজানো হয়ে গেছে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।